সেবি অতি দ্রুত মারিয়াকে নিয়ে পালিয়ে গেল। জিয়ান দরজাটা লাগাতেই সামনের দরজাটা আগুনে জ্বলতে জ্বলতে ঝলসে গিয়ে মাটিতে লুটে পড়লো। একজন ভ্যাম্পায়ার অলরেডি দেয়াল ভেঙে ফেলেছে। একজন মেয়ে ভ্যাম্পায়ার আঙুলের ইশারায় ধাক্কা দিয়ে জিয়ানকে ফেলে দিল। জিয়ানের বুকে কিছুটা আঘাত লাগলো। সে স্বাভাবিকভাবে আবার উঠে দাঁড়ালো, আবার ফেলে দিয়ে তার বুকের উপরে বসে পড়লো। পালিয়ে এসে তাকে বাঁচাতে এসেছো? কোথায় তোমার মারিয়া, যার জন্য প্রিন্স অফ ভ্যাম্পায়ার একজন সাধারণ ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে? আজ কে বাঁচাবে তাকে? আমি জানি না সে কোথায়। ব্লাডি ফুল, আমি যে চোখ দেখি বুঝতে পারি কোনটা সত্য কথা আর কোনটা মিথ্যা কথা। তুমি কাকে বোকা বানাচ্ছ জিয়ান? যে মেয়ে ভ্যাম্পায়ারটা জিয়ানের বুকের উপর ভর করে বসে আছে তার সাথেই জিয়ানের পরিবার জিয়ানের বিয়ে ঠিক করেছিল। সেই ভ্যাম্পায়ারটার চোখ দেখেই সত্য মিথ্যা বোঝার ক্ষমতা আছে। জিয়ান একটা কথা উত্তর দিল না। ওরা চাইলে জিয়ানকে টর্চার করতে পারে কিন্তু মেরে ফেলতে পারে না। ভ্যাম্পায়াররা স্বাভাবিক মৃত্যুর অধিকারী, তাদেরকে খুন করলো তারা পুনরায় বেঁচে উঠতে পারে। যে ভ্যাম্পায়ারটা দরজায় মুখ দিয়ে আগুন দিয়েছিল সে মেয়েটাকে ভ্যাম্পায়ারটাকে সরিয়ে বলল, এই বেইমানটাকে এভাবে জিজ্ঞেস করলে কোনো উত্তর পাবে না, ওকে আগুনে জ্বলছিয়ে দাও। সে মুখ দিয়ে আগুন বের করে জিয়ানের দিকে ছুটতেই জিয়ানের চারপাশে একটা হালকা জেলের মতো বল তৈরি হলো। জিয়ান স্পষ্ট শুনতে পেল চার্চের ফাদার তাকে বলছে, মাইসন, আমি তোমার পাশে যতদিন আছি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 6 জনের দলে এরা নামের এক ভ্যাম্পায়ার আসছে। একটু আগে কয়েকটা ধাক্কা দিয়ে দেয়ালটা ভেঙে ফেলেছে। ও জিয়ানের দিকে রেগে ফুসতে ফুসতে বলল, এই প্রাচীন আমি এখনই ভাঙবো। এলান কয়েকবার জোরে জোরে ধাক্কা দিল কিন্তু কিছুই হলো না। 6 জনেরই একটু চিন্তা হলো, কেউ একজন নিশ্চিত জিয়ানকে সাহায্য করছে। এলান চিৎকার দিল, সাহস থাকলে সামনে আয়, বিতুর মতো দূরে দাঁড়িয়ে থেকে ওকে সাহায্য করছো কেন? ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই চার্চের ফাদার দেওয়াল ভাঙার উপরে এসে দাঁড়ালো। তারপর নিজের দাড়িতে হাত বুলিয়ে দিতে দিতে স্বাভাবিক স্বরে বলল, এলান মাই সান, অল্প বয়সী বেশি উত্তেজিত হয়েও না, আমাকে আসার একটু তো সময় দাও, তোমার উপর শান্তি বসিত হোক। এলান সহ প্রত্যেকে মাথা নিচু করে সম্মান জানানো। একমাত্র মানুষ ছাড়া প্রত্যেক প্রাণীর মাঝে ভালো খারাপ যেমন একটা নিয়ম পালন করে রেওয়াজ আছে। এলান একটু শান্ত গলায় প্রশ্ন করলো, ফাদার আপনি কেন জিয়ানকে সাহায্য করছেন? আপনি জানেন না সে কি করেছে? জানি, ভালোবাসা তো অন্যায় নয়, তোমরা কেন মানতে পারছো না? ফাদার, একজন ভ্যাম্পায়ারের সাথে একজন ভ্যাম্পায়ারের ভালোবাসা পাপ নয়, কিন্তু একজন ভ্যাম্পায়ারের সাথে একজন মানুষের ভালোবাসা অবশ্যই অন্যায়। এটা আমরা মেনে নিতে পারি না। মানুষ আজীবন আমাদের শত্রু, ওরা আমাদের দেখলেই মেরে ফেলে। আমাদের শেখাতে এসো না, বিদায় নাও এক্ষুনি, নয়তো আমার অভিশাপে পড়বে। ওকে চলে যাচ্ছি, কিন্তু মানুষের সাথে আমাদের সখ্যতা কোনোদিন মেনে নিচ্ছি না, তাকে তো আমরা খুঁজে বের করবই। ওরা চলে যাওয়ার পর ফাদার জিয়ানকে তুললেন। ওকে অনেক দুর্বল লাগছে। জিয়ান অসহায়ের মতো ফাদারের দিকে তাকালো। ফাদার আকাশের দিকে চেয়ে বললেন, তোমার কাছেও আমার কিছু শিখার ছিল জিয়ান, এটা আমার অনেক আগেই শিখা দরকার ছিল। জিয়ান ফাদারের কথায় মাথমুন্ড কিছুই বুঝতে পারলো না, শুধু ফেল করে চেয়ে রইল। ফাদার সামান্য মৃদু হেসে বলল, জিয়ান, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই টের পাই। তোমার বাবা প্রায় 450 বছর বেঁচে ছিলেন। উনি মারা যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিলেন। ভ্যাম্পায়ার রাজ্য ছেড়ে আমি মানুষ আর ভ্যাম্পায়ারের মাঝামাঝিতে আছি। আমি শুধুমাত্র দুইয়ের মাঝে একটা বাঁধ হিসেবে। তোমার অবস্থা একেবারে মানুষের মতো অসহায়, শক্তি ছাড়া টিকে থাকা তোমার পড়ায় অসম্ভব। তো একটা সুখবর আছে ফাদার, আপনার দেওয়া প্রতিটা খবরই আমার কাছে সুখবর। তোমার মেয়ে একই সাথে দুইটা শক্তির অধিকারী। জন্মগতভাবে সে ইচ্ছা শক্তি অর্জন করবে, মানে সে যা বলবে তার মুখের কথাটাই ঘটবে। কোনো কথা একবার তার মুখ থেকে বের হলেই যেটা যেভাবে হোক ঘটবে। আর দ্বিতীয়টি, তোমার ঘ্রাণ শক্তি সে অর্জন করতে চলেছে। এসব জেনে আমার আর কি হবে ফাদার? মারিয়া এগুলো সহ্য করতে পারবে কিনা এটাই আমার ভয়। জানার দরকার আছে দ্রুত শক্তির ফলে ওর রক্তে প্রাণ সঞ্চালন ঘটবে, যা তোমার জীবনে সবচেয়ে বড় মিস্টেরিয়াস ঘটনা। জিয়ান ফাদারের কথার সামান্যতম অর্থ বুঝতে পারলো না। অনেকটা লজ্জা আর সংকোচ নিয়ে সে জিজ্ঞেস করলো, ফাদার আপনার কথা আমি কিছুই বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করবেন? তোমার এত কিছু জানার প্রয়োজন নেই, কিছু মিস্টেরিয়াস এভাবেই থাক, সময়ে উত্তর পেয়ে যাবে। চলি। ফাদার চলে গেলেন। জিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠিক ভেবে পাচ্ছে না কিভাবে এই মুহূর্তে সে সবকিছু ম্যানেজ করবে। মেজের উপরই আনমনে পায়চারি করতে লাগলো। এমন সময় দরজার সামনে কারো পায়ের আওয়াজ পেয়ে সে ফিরে তাকালো। একটা পুরনো মমি হাতে সে দাঁড়িয়ে আছে, ঘরে সামান্য আলো। জিয়ানের চোখ দুটো অন্ধকারে যেন আরো জলসা হয়ে উঠছে। জিয়ান মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি চাও? দরজার সামনে লোকটি আরো কয়েক পা এগিয়ে এসে উত্তর দিল, আমি রুশুল, চিনতে পারছিস না আমাকে? নিজের কি হাল করেছিস জিয়ান? তুই কি আমাকে শাস্তি দিতে এসেছিস এখানে, নাকি মারিয়াকে কেড়ে নিতে এসেছিস? রুশুল জিয়ানের একমাত্র বেস্ট ফ্রেন্ড। রুশুল অতীতের যে কোনো ঘটনা ওর চোখ দিয়ে দেখতে পারে। জিয়ান ওকে দেখে আরো একটু সামনে এগিয়ে দাঁড়ালো। জিয়ান, আমি তোকে কিছুই বলতে চাইনি, শুধু কিছু দেখাতে চাই। এই যে মমিটা ভালো করে দেখ, এটা একটা ভ্যাম্পায়ারের মমি, একে মানুষেরা মেরে ফেলেছে। দেখতে চাস সেই দৃশ্য? আমার চোখের দিকে তাকা। না রুশ
আমি এসব দেখতে চাই না, প্লিজ তুই চলে যা, না করলেই তো পার পাচ্ছিস না, তাকা আমার চোখের দিকে। জিয়ান ওর চোখের দিকে তাকালো। ও দেখতে পেল কয়েকটা মানুষ একটা মেয়ে ভ্যাম্পায়ারকে টুকরো টুকরো করে পরীক্ষা করছে। সে তখনও একটু জীবিত। জিয়ান আর সহ্য করতে পারলো না, অন্যদিকে চোখ ফিরিয়ে চিৎকার করে বলল, এটা নিশ্চিত সেবি সেই প্রেমিকা, তুই প্লিজ চলে যা, আমি এসব দেখতে চাই না। আচ্ছা যাচ্ছি, এই মমিটা কাছে রাখতে পারে, তোর উপকার লাগতে পারে, এটা আমি চার্চের ফাদারের কাছ থেকে নিয়েছিলাম, এটার মতো একটা শূন্যের উপর পেন্টিং করার জন্য। জিয়ান মমিটা হাত বাড়িয়ে নিল। রুশোল্ট আবার বলল, মারিয়ার গর্ভে আমাদের ভ্যাম্পায়ার, এটা কেউই মেনে নিতে পারছে না, ওকে মেরে ফেলাটাই সকলের একমাত্র লক্ষ্য। আসছি আমি। রুশোল্ট চলে যেতে জিয়ান মারিয়ার কথা মনে পড়লো। ওর জ্ঞান ফিরলে জিয়ানকে সে গ্রহণ করবে তো?